আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে দেশের শোচনীয় পরিণত হয়েছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ মান্নান হোসেন। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব এদিকে চিন্ময়ের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী। চিন্ময় দাসের শুনানি হবে আগামী মাসের জানুয়ারিতে, এমনটি জানা গিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে। তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের অর্থনৈতিক শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা ব্যাপক সংস্কার করতে হবে। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছেন তিনি। এদিকে রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসতি স্থাপনের অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার। এদিকে এক্ষেত্রে ডক্টর ইউনূস তাদের রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার মতো পক্ষে দিয়েছেন। এদিকে 30 নভেম্বর নিক্কি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ডক্টর ইউনূস আরও বলেছেন, এই দায় রোহিঙ্গা বাংলাদেশ কতদিন বহন করবে? রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমাদের একটি সুস্পষ্ট গন্তব্য ঠিক করা দরকার। মিয়ানমারে জাতিসংঘ স্বাধীন নিরাপদ অঞ্চলে প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার অনুমতি দিলে বিপুল পরিমাণ এই রোহিঙ্গা তাদের দেশেই থাকতে পারবে। এদিকে সেখানে পরিস্থিতির স্থিতিশীল হলে তারা অন্য দেশে স্থানান্তর না হয়ে তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারবে বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। এদিকে দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা ইসিসিয়ানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা বাংলাদেশে এসোসিয়েশনে যোগ দেওয়াকে একটি প্রতিশোধমূলক সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় বাংলাদেশ সরকার। এদিকে বিশেষ করে 2026 সালের মধ্যে জাতিসংঘের আসিয়ানের সভাপতিত্বে বলবে মালয়েশিয়া। এদিকে ডক্টর ইউনূস বলেছেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের সদস্য পদ নিয়ে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশকে এশিয়ানে যুক্ত করার কথা জানিয়েছেন। এক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসিয়ানে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হবে একটি সর্বসম্মত রেজুলেশন নিশ্চিত করা। আমরা আসিয়ানের মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের আশা করেছি। আসিয়ানের সদস্য দেশগুলো বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে এমন পরিস্থিতি নির্বাচনের সংসদীয় সাংবাদিক ও বিচার বিভাগীয় সংসদের পর সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের আগে দেশের অর্থনৈতিক শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা ব্যাপক সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন 83 বছর বয়সী নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণের এই অগ্রদূত। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হতে পারে পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানিয়েছেন সরকার। তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে বলে জানান তিনি বলেন, এই সংস্কার বাস্তবায়ন সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম গোড়া থেকে কাজ শুরু করেছি। তবে নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের সময় নির্ভর করেছে সংস্কার কাজের উপর। কাজের ফলাফল এই সময় নির্ধারণ করে দিবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা যা জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দেন। বলেন, আমি রাজনীতিবিদ নই, আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। রাষ্ট্রের যে সকল ব্যক্তিরা নীতিকে সমুন্নত রাখেন, নিয়মকানুন অনুসরণ করেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন, তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হাসিনার 15 বছরের শাসন আমলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা এখন তা পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজের মুখোমুখি হয়েছি। গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা আমাদের কাজ। এদিকে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসন আমলে গণতন্ত্রের মূলনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টানা দিন মেয়াদে ভোটারবিহীন নির্বাচন করেছিলেন হাসিনা সরকার। এর মাধ্যমে তিনি নিজেকে এমন তার
দলকে বিজয়ী ঘোষণা করেছিলেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছিলেন শেখ হাসিনা সরকার। এবছরে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপরেই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। সেই পর্যন্ত 5 আগস্ট ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে গিয়েছে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। এদিকে অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে হাসিনার আনুষ্ঠানিক হস্তান্তরের অনুরোধ করব। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আইন মানতে বাধ্য হবে ভারত সরকার। কূটনৈতিক ফ্রন্টে বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে শক্তিগুলো ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এক্ষেত্রে ডক্টর ইউনূস দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাব করেছেন। ভারত এবং পাকিস্তানের বৈরী সম্পর্কের ফলে সার্ক কার্যকর নিষ্ক্রিয় রয়েছে। সার্কের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে চলাফেরার স্বাধীনতা, আন্তঃসীমান্ত বাণিজ্যিক উৎসাহিত করা। সার্কের সম্ভাবনার কথা তুলে ধরেন ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিরসনে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারত সরকার। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলা করা হয়েছে। এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জোর দিয়েছেন দিল্লি। তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা। এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা এইসব ভুল তথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার কথা কাজ করছি। এদিকে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূস চীনকে বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বলেন, সড়ক, বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত চীন বিভিন্নভাবে আমাদের সহায়তা করেছে। বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করে না। শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতার জন্য মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, সেজন্য আল্লাহ তাদের পরিণতি শোচনীয় করেছেন। এদিকে রাতে দোমারা উপজেলার কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এদিকে জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামাল উদ্দিন সহ অন্যান্য ওলামায়ে কেরাম। এ সময় ইমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদ ও নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশ রাজনীতি, ধর্মীয় সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আওয়ামী আমলে বিশেষ করে ইসলামী আচার অনুষ্ঠান, সংস্কৃতি চর্চার স্বাধীনতা অব্যাহত ছিল না। এদিকে ইসলামী সম্মেলন বা ওয়াজ মাহফিলের মতো অনুষ্ঠানে আয়োজনেও আলেম ওলামাদের হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি ইসলামী চিন্তাবিদদের বয়ানের স্বাধীনতা ছিল না। তিনি বলেন, বিএনপি ধর্মকর্মী স্বাধীনতার ধর্মীয় মূল্যবোধের বিশ্বাস করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধের বজায় থাকলে সমাজের অনৈতিকতার পরিবর্তে নীতি শৃঙ্খলা পরিষদের বজায় থাকবে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে ষড়যন্ত্র করেছিলেন। তিনি ধর্মপ্রাণ মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি ধৈর্য সহকারে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে সব ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম ও কাজল আনিসুর রহমান উপস্থিত ছিলেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2 জানুয়ারি। এদিকে তার শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশ আদালত। এদিকে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার ক্রাইম মোহাম্মদ রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে
চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির তারিখ ছিল, তবে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। এদিন চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানি দাঁড়াননি। এদিকে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের নাজির নেসার আহমেদ বলেন, আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ জামিন পেছানোর আবেদন করে। এদিকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছেন। এদিকে আগামী 2 জানুয়ারি এই মিসকেস মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌশল অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নিয়েছেন। এদিকে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ মুখে ব্যক্তিগত গাড়ি ছাড়া সব যান প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। এদিকে আদালতের প্রবেশ মুখেই পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গিয়েছে। সম্প্রতি চিন্ময় কাণ্ডে আদালতের প্রাঙ্গণে অদূরে আইনজীবী আলিফ খুন এবং পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক 2টি মামলা করেন তার বাবা এবং ভাই। বাবার করা হত্যা মামলায় 31 জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহার নামে আসামি করা হয় 116 জনকে। এদিকে সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাডভোকেট শুভাশিস শর্মা ওই মামলায় 33 নম্বর আসামি ছিলেন। এছাড়া তার অনুসারীরা আরও 50 জনেরও বেশি আইনজীবীকে আসামি করা হয়েছিল। এদিকে মামলায় আসামি হওয়ার ফলে এসব আইনজীবীর অনেকেই এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। অনেকেই তাদের উপর হামলার আশঙ্কাও করেছে।